তো আজকে যেটা পার্লামেন্টে হয়েছে এটা হলো তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে আবারই আওয়ামী লীগের কনস্টিটিউশনাল এবং লেজিটিমেট ওয়েতে পার্লামেন্টারি সেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের সূচনা হয়েছে। এটা শহীদ জিয়াউর রহমানের একটা ছেলের হাত দিয়ে, বেগম জিয়ার ছেলের হাত দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হবে, এটা আমাদের কল্পনা ছিল না, কিন্তু ওটা উনি করে দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন, কারণ ওনার মাথাটা উনি দিল্লির কাছে নত করেছেন। এই জন্য হলো আজকে এই অবস্থা হয়েছে। এই জন্য আমরা ওনাকে আহ্বান জানাবো যে দিল্লির যে আধিপত্যবাদ সেটা থেকে বের হয়ে আসেন, মার্কিন আধিপত্যবাদ থেকে বের হয়ে আসেন। বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যারা বাংলাদেশের জন্য ফাইট করতে রাজি আছে। আপনি যদি তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। আজকে সালাউদ্দিন সাহেব বললেন যে অভ্যুত্থানের পরে চুপ্পুর কাছে যারা উপদেষ্টা ছিল তারা কেন শপথ নিয়েছিল। সেই সময় আমরা কিন্তু চাইনি, শুধু একমাত্র বিএনপির কারণে। আমি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির দরজায় নক করেছিলাম। আমি মির্জা ফখরুল থেকে শুরু করে জামায়াত ইসলামী, প্রত্যেকটা ইসলামিক আন্দোলন থেকে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে গিয়েছিলাম এই চুপ্পুর পদত্যাগের দাবিতে। আমরা মাঠে আন্দোলনরত ছিলাম। তো আজকে একটা ইনফরমেশন দেব, বঙ্গভবনে চুপ্পুর পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছিল, সেই সময় যিনি বর্তমান আর্মি প্রধান ওয়াকার সাহেব, উনিও আমাদের কাছে সময় চেয়েছিলেন যে আমাকে একটু সময় দেয়, আমি দেশে এসে এটার একটা বিহিত ব্যবস্থা করব। তো সেই সময় আমরা ধৈর্য ধারণ করেছিলাম রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য। বিএনপিও বলেছে একটু সময় নেওয়া প্রয়োজন, পরবর্তীতে এইসব আওয়ামী লীগের যেগুলো লেসপেন্সার আছে অটোমেটিক বিদায় হয়ে যাবে। কিন্তু আজকে আমরা দেখলাম যারা আওয়ামী লীগের লেসপেন্সার আছে তাদেরকে ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে তাদেরকে হলো তারা তাদের ঘাড়ে তুলে নিয়েছে। এই জন্য আমি বলি যে সংসদটা অদ্ভুত এক রকমের সংসদ হয়েছে। রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, তারপরে হলো প্রধানমন্ত্রী হলো বিএনপির, আর বিরোধী দলীয় নেতা হলো জামায়াতের। অর্থাৎ এই খিচুড়ির মধ্যে সবই কিছু রাখা হয়েছে। তো যেই খিচুড়ির মধ্যে আসলে আওয়ামী লীগ থাকবো সেই খিচুড়ি আসলে বাংলাদেশের মানুষ খাবে না, এটা আমাদের স্পষ্ট বার্তা। এখন ওনারা যদি এটা সংসদে সমাধান না করতে পারে তাহলে এটা হয়তো আমাদের রাজপথে ফয়সালা করতে হবে। তখন যদি আমরা বঙ্গভবনের সামনে যাই তখন আমাদেরকে বাবারা এটা বলবেন না যে তোমরা কেন বঙ্গভবনের সামনে আসছো, তখন আমাদের এই প্রটেস্টকে আপনারা মব বলে বা অন্য কোনো কিছু বলে আখ্যা দিবেন না। আপনারা যদি মনে করেন যে নির্বাচনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে আপনারা ভারতের টিকিট নিয়ে আপনারা এখানে সংসদ ভবন দখল করেছেন গুন্ডা মাস্তান চাঁদাবাজদের নিয়ে, এবং বাংলাদেশের মানুষকে আপনারা গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন, এটা আপনাদের ভুল ধারণা। তারেক রহমানকে কে ভুল বুঝায়? তো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন? আমি স্পেসিফিক আকারে বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায় নাই। যেই সরকারটা হয়েছে এটা একটা অগণতান্ত্রিক সরকার। কারণ আপনি যদি গণতান্ত্রিক সরকার গঠন করতে হয় তার পূর্ব শর্ত হলো একটি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন প্রয়োজন। কিন্তু এই ইলেকশনে দেখেছি আমরা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই ইলেকশনে দেখেছি ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, এবং সিস্টেমেটিক একটা অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে রায়, সে রায়কে দিল্লিতে এবং লন্ডনে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়। ময়ূর তার পেখম যদি কাকের উপরে পড়ানো হয়, কাক কি ময়ূর হয়ে যায়? তো এই জন্য বলবো যে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সংবিধান রয়েছে, এই সংবিধানে যিনি প্রধানমন্ত্রী বর্তমানেও আছেন উনি স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন। এই জন্য আমরা ওনাকে বলবো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সংবিধান সংস্কার সভা যেটা আছে এটা বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন আমরা না করতে পারি তাহলে আপনারা এরকম দেখতে পারবেন শেখ হাসিনার মতনই যেইভাবে রাজত্ব চালিয়েছিল আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে আমরা যাচ্ছি। কিন্তু এই স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যদি কেউ যেতে চায় আমরা তখন দেখবো না আপনি কি বেগম জিয়ার ছেলে নাকি শহীদ জিয়াউর রহমানের ছেলে। লড়াইটা হবে ফেসিবাদ এবং ফেসিবাদী বিরোধী লড়াইয়ের শক্তির মধ্যে। এবং আমরা স্পষ্ট ঘোষণা করছি বাংলাদেশে, আমরা বাংলাদেশে আর কোনো ফেসিবাদী ব্যবস্থা চাই না, চাই না। এই যে লাস্ট কথা যেটা বলবো, বিচার, সেটাতে নাকি 1 কোটি টাকার ঘুষ পাওয়া গিয়েছে। আবার যার নামে অভিযোগ এসেছে সেও নাকি বিএনপির একটি দাপ্তরিক দায়িত্বে আছে। তো বিচার প্রক্রিয়া যদি এই অবস্থা হয় তাহলে আবু সাইদ, মুগ্ধ, শহীদ ওয়াসিম তারা যে জীবন দিয়েছিল তারা তো সেই জীবনের বিচারও তারা পাচ্ছে না। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। নতুন করে কথা এসেছে যে শেখ হাসিনা নাকি ভুল বুঝানো হইতো, তাকে কারা উপদেশ দিত? তো একটু আগে একজন বক্তা বলেছিলেন যে তারেক রহমানকে কে ভুল বুঝায়। তো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন?
রাজনৈতিক উপদেষ্টার নাম হলো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম হলো আব্বাস উদ্দিন সাহেব। এবং এই আব্বাস উদ্দিন সাহেবের রাজনৈতিক উপদেষ্টাকে জানেন? আফরোজা আব্বাস সাহেব, যিনি সুন্দর মতো কেন্দ্র দখল করেছিলেন, ভোট ডাকাতি করেছিলেন। তো আমরা ধরে নিতে পারি তারেক রহমানের ইনডিরেক্ট উপদেষ্টা হলো মির্জা আফরোজা আব্বাস সাহেব। তো দেশটা কোথায় হলো আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম। শেখ হাসিনা কতক্ষণ হলো গণভবনে মাছ ধরতো, কতক্ষণ তাহাজ্জুদের মুনাজাত দিত। তো একজনকে ফেসিস্ট সিস্টেমের কাঠামোর অনেক উপরে উঠানো হয়েছে। সবাই দুনিয়ার খারাপ, শেখ হাসিনা ভালো ছিল। এখন এই পরিস্থিতি দেখতে পাচ্ছি, সবাই খারাপ, কেউ চান্দাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছেন, উনি সব ভালো। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, বিদ্যুৎ কমিয়ে দেন, সব কিছু উনি ভালো কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারও মেয়ে সন্তান আছে 2 জন, আপনার ওয়াইফ আছে, আমাদেরও মা বোন আছে। অনেক কষ্টের জায়গা যদি এই গণ অভ্যুত্থানের পরে কোনো বোনদের আমরা দর্শন হতে দেখি, প্লিজ মাপ চাই, বাংলাদেশে দর্শন আপনারা বন্ধ করুন, দ্রুত উদ্যোগ নিন, না হলে আমরা রাজপথে নারীদের নিয়ে কর্মসূচিতে দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। লাস্ট কথা যেটা, আমরা এখনো বিচার বুঝে পাই নাই। এই যে যারা শহীদ ফ্যামিলি আছেন, আহত ভাইরা আছেন, তাদেরকে শেখ হাসিনা খুন করেছিল, আবার আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। এসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না। যদি আপনারা ফাইজলামি করতে চান তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। এখন আমরা আমাদেরকে বেয়াদব বলেন বা যা কিছু তা বলেন, কিন্তু আমরা অধিকারের প্রশ্নে সংস্কার, বিচার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা। এবং আপনারা যদি আসেন, রাজপথে লড়াই হবে, কিন্তু আমরা এই ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিতে রাজি না। এজন্য যারা আপনারা আজকে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, লড়াই মাত্র শুরু হয়েছে, ইনশাআল্লাহ লড়াই চলবে। তবে আমরা তাদেরকে একটু সুযোগ দিচ্ছি। এই সুযোগ মানে এটা না যে তাদেরকে আমরা একদম কার্ড দিয়ে দিয়েছি, যা ইচ্ছা বাংলাদেশে বসে করবে আর আমরা এখানে নাই, এমন না। আমরা এখনো বাইচা আছি, আমরা এখনো কোথাও বাইসা যাই নাই। তো এই জন্য যারা এখানে এসেছেন লন্ডন থেকে আর যেখান থেকেই, এই কাজগুলা ভাই আপনি দ্রুত করেন। ছোট ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, দর্শন বন্ধ করেন, বিচার করেন, রিফর্ম অ্যাসেম্বলি করেন, এরপর আপনি একটু শান্তিতে কাজ করেন। ধন্যবাদ সকলকে, উত্তরাবাসীকে। আমি এখানে ইলেকশন করার কথা ছিল, ভাগ্যের পরিক্রমায় ঢাকা 8-এ গিয়েছিলাম। ঢাকা 18-তে চান্দাবাজি সন্ত্রাসী নাই এটা আমি বলি না, এখানেও আছে। উত্তরখান দক্ষিণখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম চলেছিল, আমাদের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপরে সেই সময় আক্রমণ চালানো হয়েছিল। আমরা সেই কাহিনীগুলো কিন্তু জানি, কারা করেছিল তারাও জানি। আমরা আপনাদেরকে বলবো হুঁশিয়ার, সাবধান। আর যদি এক পা বাড়ানোর চেষ্টা করেন তাহলে আমরা আপনাদেরকে মোকাবেলা করতে পারবো। ভোট কিন্তু একদম আকাশ পাতাল বেশি হয় নাই, কাছাকাছি হয়েছে। আমাদেরকে যারা ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। এই জন্য হলে ধীরে সুস্থে কাজ করবেন, উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না। বাংলাদেশের মানুষ ধীরে সুস্থভাবে চায়। এই যারা ড্রাইভিং সিটে বসেছে, রেকলেস ড্রাইভার হবেন না। ধন্যবাদ সকলকে, দোয়া করবেন। টাইম নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে কথা হবে। উত্তরা 7 নম্বর সেক্টরে নামাজ পড়বো, তারাবির নামাজ। সবাই একসাথে আসবেন, আড্ডা দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।